জাপানে যারা ফুটবল ভালোবাসেন তারা সবাই দুইটি দলের সমর্থক। একটি তাদের নিজেদের দল জাপান, অন্যটি ব্রাজিল। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ দল দুটি মুখোমুখি হবে একে অন্যের। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচে যারাই জিতুক না কেন, জাপানিরা আজকে কিছুটা কষ্ট পাবেনি। এবারের কোপা দেল রে ফাইনালের কথা মনে আছে? রিয়াল সোসিয়েদাদ যে ম্যাচটাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতলো, ওই রিয়াল সোসিয়েদাদ দলে জাপানের একজন খেলোয়াড় ছিলেন, তাকেফুসু কুবো। কুবু সেদিন খুব অবাক করার মতো একটা কাজ করেছিলেন। কাঁধে জাপানের পতাকা না চাপিয়ে শিরোপা উদযাপন করেছিলেন ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে। জাপানের ফুটবল সমর্থকেরা এতে একটুও কষ্ট তো পাননি, বরং তাদের কাছে এটা স্বাভাবিকই লেগেছে। জাপানের ঘরোয়া লিগের ম্যাচগুলোতে নিয়মিত এমন দৃশ্য দেখা যায় যেখানে গ্যালারিতে দর্শকেরা সাবেক কোনো ব্রাজিলিয়ান তারকার ছবি কিংবা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। তাদের কাছে ফুটবল গড একজনই, ব্রাজিলের একসময়ের নাম্বার 10 জিকু। জিকুকে গতকাল জিজ্ঞেস করা হয়েছিল তিনি ব্রাজিল বনাম জাপান ম্যাচে কোন দলকে সাপোর্ট করবে। জিকু উত্তরে বলেছিলেন, পেশাদারিত্বের জায়গা থেকে চাইবো যেন জাপান জেতে, তবে ব্রাজিল আমার আবেগের জায়গাটিতে থাকবে। জিকু, যিনি একসময় ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলেছেন, যিনি সর্বকালের সেরা ফুটবল দলটির অংশ ছিলেন, তিনি কিনা বললেন জাপানের জয় চাইবেন। অবশ্য তিনি তো জাপান ফুটবলের অবিচ্ছেদ্য অংশই হয়ে গেছেন। একসময় জাপানে ফুটবল জনপ্রিয় খেলার তালিকায় সেরা 10-এর একটিতেও ছিল না। এরপর জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ভাবলো ফুটবলকে জনপ্রিয় করা যায় কিভাবে। তারা জিকুকে ইনভাইট করে নিয়ে এসেছিল। জিকু তখন অবসরে ছিলেন। অবসর ভেঙে ফিরলেন নবপ্রতিষ্ঠিত জাপান লিগে খেলার জন্য। কাশিমা অ্যান্টলার্সে যোগ দিয়ে জিকু শুধু জাপানের লিগেই খেললেন না, ফুটবলকে পৌঁছে দিলেন কোটি জাপানিদের হৃদয়ে। জিকুর আগে ছিলেন রায় রামোস। ব্রাজিলের জন্ম নেয়া এ ফুটবলার খেলেছেন জাপান জাতীয় দলের হয়েও। 1994 সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা 7 জন পরের কয়েক বছরে জাপানের লিগে এসে খেলে গেছেন। দুঙ্গা, লেওনার্দো, ব্রাঙ্কো, বেবেতো, রোমারিও সবাই। তাদের প্রভাবে বদলে গেল জাপান ফুটবলের দৃশ্যপট। অসংখ্য কিশোর কিশোরী, তরুণ তরুণী প্রেমে পড়ল ফুটবলে। এবং অবশেষে 1998 সালে জাপান প্রথমবারের মতো অংশ নিল বিশ্বকাপে। একসময় জাপানের লিগে বড় নামগুলো সবাই ছিলেন ব্রাজিলিয়ান তারকা। কোচ, কোচিং স্টাফ, টেকনিক্যাল ডিরেক্টর, ক্লাব ম্যানেজার সবাই ছিলেন ব্রাজিলিয়ান। 2002 সালে জাপান দক্ষিণ কোরিয়ার সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে। ওই বিশ্বকাপে জাপান দলের হয়ে খেলেছেন একজন ব্রাজিলিয়ান, আলেসান্দ্রো সান্তোস। সেবার বিশ্বকাপে শিরোপা জেতে ব্রাজিল। জাপানও বেশ ভালো করে প্রথমবারের মতো গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পৌঁছায় রাউন্ড অফ 16-এ। তবে জাপানিদের কাছে ব্রাজিলের শিরোপা জয় তাদের নিজের দলের সফলতার চেয়ে মুখ্য ব্যাপার হয়ে ওঠে। বিশ্বকাপে জাপান প্রথমবারের মতো ব্রাজিলের মুখোমুখি হয় 2006 সালে। সেবার এশিয়ান দলটির কোচ ছিলেন ওই জিকু। জিকুর অধীনে জাপান হেরে যায় 4-1 ব্যবধানে। তাতে কি, ব্রাজিল জিতেছে, তাতেই আনন্দ। ব্রাজিল জাপান থেকে নিয়েছিল জুজিৎসু, বিনিময়ে তাদেরকে দিয়েছে ফুটবল। ব্রাজিলিয়ান ফুটবল জাপানে এসে স্ট্রাকচার্ড হয়েছে, ডিসিপ্লিনড হয়েছে। আজকে তাই দু দলের লড়াইটি হবে ব্রাজিলিয়ান স্ট্রিট ফুটবল বনাম ব্রাজিলিয়ান অর্গানাইজড ফুটবল। জাপানের ডাগ আউটে কোচিং স্টাফদের সাথে থাকবেন তাদের ফুটবল গড জিকু। ব্রাজিলের ডাগ আউটে থাকবেন প্রথমবারের মতো একজন বিদেশি কোচ, কার্লো আনচেলত্তি। ব্রাজিল এবং জাপান এবারের বিশ্বকাপে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। ব্রাজিল গ্রুপ পর্বে প্রথম ম্যাচ ড্র করেছিল মরক্কোর বিপক্ষে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে নকআউট পর্বে। জাপান প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়ে 2-2 সমতায় ড্র করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। পরের ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছে 4-0 ব্যবধানে। শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 ব্যবধানে ড্র করে গ্রুপ পর্বের যাত্রা শেষ করেছে। দু দলের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল অনেক এগিয়ে। 10 বারের দেখায় ব্রাজিল জিতেছে 7 ম্যাচ, জাপান জিতেছে কেবল 1টি। ব্রাজিল গোল করেছে 26 বার, বিপরীতে জাপান গোল করেছে মাত্র 8 বার। তবে জাপানকে এসব পরিসংখ্যান দিয়ে বিবেচনা করা যাবে না এখন, কেননা জাপানের একমাত্র জয়টা যে এসেছে দু দলের শেষ দেখায়। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা জাপান ওই ম্যাচটা জিতেছিল 3-2 ব্যবধানে। ব্রাজিলকে নিয়ে অভিযোগ ছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে বিশ্বকাপে তারা ভালো করতে পারে না। তবে এবারের বিশ্বকাপে তারা তাদের সেরা ম্যাচটা খেলেছে ইউরোপিয়ান দল স্কটল্যান্ডের বিপক্ষে। জাপানকে নিয়েও অভিযোগ ছিল যে তারা বিশ্বকাপে শেষ দিকে গোল করতে জানে না। ডাচদের বিপক্ষে এখনো পর্যন্ত বিশ্বকাপে জাপানের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল যেটি, সেটাতে 27 মিনিটে গোল করে সমতায় ফিরেছিল তারা। ব্রাজিল ও জাপান দু দলই যে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছে, দু দলই যে দারুণ ফর্মে আছে সে ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে।
ব্রাজিল টানা দ্বিতীয়বার নকআউট পর্বের প্রথম ম্যাচে এশিয়ান কোনো দলের বিপক্ষে খেলবে। আগের বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম ম্যাচটা ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ব্রাজিল ওই ম্যাচ জিতেছিল হেসে খেলে 4-1 ব্যবধান নিয়ে। এবারেও তাদের প্রতিপক্ষ এশিয়ান একটি দল, তবে জাপান প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ কোরিয়ার চেয়ে কঠিন হবে। 2022 সাল থেকে এখনো পর্যন্ত মাত্র 2টি ম্যাচে হেরেছে তারা। বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্রাজিলের সেরা পারফর্মার ভিনিসিয়াস জুনিয়র 3 ম্যাচ খেলে 3টিতেই গোল করেছেন, 3বারই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। গোলের জন্য ব্রাজিলের ভক্ত সমর্থকেরা জাপানের বিপক্ষে ম্যাচটিতেও তাকিয়ে থাকবেন ভিনির পায়ের দিকে। জাপানের জন্য ভিনিই হবেন সবচেয়ে বড় থ্রেট। ভিনির মতোই ছন্দে আছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডে নাম্বার 9 পজিশনের যে অভাব ছিল সেটি তিনি পূরণ করে চলেছেন ঠিকঠাক। 2 ম্যাচে শুরুর একাদশে ছিলেন, 2 ম্যাচে গোল করেছেন 3টি। ভিনির মতোই দারুণ ছন্দে আছেন তিনিও। 3টি অ্যাসিস্ট পাওয়া ব্রুনো গিমারেজও জাপানের জন্য ভয়ের কারণ হতে পারেন। জাপানের হয়ে বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ 2টি করে গোল করেছেন আয়াসা উয়েদা ও দাইচি কামাদা। জাপানের কাউন্টার অ্যাটাকিং ফুটবলে ব্রাজিলের জন্য ভয়ের কারণ হতে পারেন এই উয়েদা। ওয়ান টাচে দারুণ ফিনিশিং করতে পারেন, করে চলেছেন এবারের বিশ্বকাপেও। আমাদের প্রেডিকশন বলছে আজকের ম্যাচটি ব্রাজিল জিতবে 3-1 ব্যবধানে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল ম্যাচটা জিততে পারবে, নাকি জাপান তাদের ফুটবল পথপ্রদর্শকদের হারিয়ে বিদায় করে দেবে বিশ্বকাপ থেকে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।